শীতে এত বেশি কঠিন হবে না। এই যেসব অঙ্কগুলা বা যেসব সূত্রগুলো আছে বা টার্মগুলো আছে, এগুলো তোমরা অলরেডি পড়ে আসছো, পরিসংখ্যানে পড়ছো অথবা ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ছো অথবা ম্যাথের অন্য কোনো জায়গাতে পড়ছো। ঠিক আছে, মানে এই শীতের মধ্যে আলটিমেটলি এত নতুন কিছু নেই, সবকিছুই তোমাদের আগে পড়া আছে। কিন্তু আমাদের এগুলো লাগবে এই জন্য, কেন প্যাটার্ন রিকগনিশনের যখন আমরা সামনে অ্যালগরিদম করবো বা কোনো লজিক নিয়ে পড়বো, তখন এই ধারণাটা লাগবে। এই ধারণাটা না হলে আমরা আগাতে পারবো না। ঠিক আছে, এই জন্য এই চ্যাপ্টারটা জরুরি আর কি। আচ্ছা, প্রথম টপিক হচ্ছে এক্সপেরিমেন্ট। এক্সপেরিমেন্টটা কি? মানে কোন একটা, আমরা যদি কোন একটা এক্সপেরিমেন্ট বলতে আমরা উদাহরণ দিয়ে চিন্তা করি, যে রোলিং এর ডাই মানে হচ্ছে যে ছক্কার গুটিকে মানে নিক্ষেপ করা আর কি। মানে ছক্কা খেলে না অনেকে লুডো খেলে না, লুডো ছক্কার গুটি আর কি। তারপর হচ্ছে যে টসিং টু কয়েন, দুইটা কয়েনকে আমি টস করলাম। তারপর সিলেক্টিং এ কার্ড, মানে হচ্ছে যে যারা কার্ড খেলে তাদের ওই কার্ড 52টা কার্ডের মধ্যে একটা কার্ডকে চুজ করা। এই যে তিনটা ঘটনা বললাম, এই তিনটাকেই বলা হচ্ছে এক্সপেরিমেন্ট। মানে একটা এক্সপেরিমেন্ট হচ্ছে একটা প্রসিডিউর, যেখানে যে কোনো একটা আউটকাম আসবে। দেখো লেখা আছে, একটা প্রসিডিউর দ্যাট গিভস ওয়ান অফ গিভেন সেট অফ পসিবল আউটকাম। মানে অনেকগুলো আউটকামের মধ্যে যে কোনো একটা আসবে। যেমন আমি যদি ছক্কার গুটির কথা বলি, তখন আউটকাম আসবে কয়টা সম্ভাব্য? ম্যাক্সিমাম আউটকাম কয়টা আসবে? স্যার একটা স্যার। একটা তো আসবে, কিন্তু ওই একটা কয়টার মধ্যে আসবে? মানে ম্যাক্সিমাম আউটপুট কয়টা হবে? ছয়টা না? জি স্যার। মানে ছয়টা আউটপুটের মধ্যে যে কোনো একটা আসবে, এটাই তো। জি স্যার। ছয়ের মধ্যে এক। টসিং টু কয়েন, দুইটা কয়েন টস করলে তাহলে মোট ঘটনা কয়টা হবে? মোট ঘটনা দুইটা স্যার। দুইটা হবে না, দুই দুগুণা চার। ও দুই স্যার, স্কোয়ার, টু দুই স্কোয়ার কয়েন কত? স্যার, টু কয়েন চার চার হবে স্যার। চারটা হবে। তো চারটা ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটবে, ঠিক কিনা? হেড অথবা টেইল। জি স্যার। তাহলে সিলেক্টিং এ কার্ড, কয়টা ঘটনা হবে টোটাল? 52টা কার্ড। তাহলে স্যার। তাহলে 52টা ঘটনা। আর একটা কার্ড চুজ করলে একটা ঘটনা হবে নাকি? মানে এই 52টা আউটকাম থেকে যেন একটা আউটকাম আসবে, এটাই বলছে যে আউটকাম থাকবে অনেকগুলো, তার মধ্যে যখন একটা আসবে, একটা পাওয়ার যে প্রসিডিউরটা সেটা হচ্ছে কি একটা এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তো আমরা এই তিনটে উদাহরণকে কেন্দ্র করে আমরা এই টপিকগুলো দেখবো। ইভেন্ট, ঠিক আছে, এই যে আমি প্রথমবার নিক্ষেপ করলাম তখন যদি আমি ছক্কা পাই, তো ওই যে ছক্কা পাওয়ার যে ঘটনাটা ওইটাই হচ্ছে ইভেন্ট। আমরা বেসিক্যালি জানি যে ইভেন্টের বাংলা অর্থ কিন্তু ঘটনা নাকি? জি স্যার। তাহলে এই যে আমি রোলটা নিক্ষেপ করলাম, এটা মানে নিক্ষেপ করার পরে ছক্কা পাওয়ার যে ঘটনাটা ওটাই হচ্ছে কি একটা ইভেন্ট। অথবা আমি টস করলাম, টস করার পরে দুইটা হিট একসাথে পেলাম, ওই দুইটা হিট একসাথে পাওয়ার যে ঘটনাটা সেটা হচ্ছে কি একটা ইভেন্ট। ঠিক আছে, তো এটা মানে ডেফিনেটলি কি হতে পারে, an event is an outcome or combination of outcomes। দেখো, আউটকাম বলছে অথবা এটা বহুবচন হবে। কেন দেখো, প্রথমটা থেকে দেখো অবটেন সিক্স, এটা আউটকাম, একটা আউটকাম। আর এখানে দেখো গেট টু হেড, এখানে কিন্তু দুইটা আউটকাম একসাথে হয়েছে। তো এটা হচ্ছে কি কম্বিনেশন অফ আউটকামস। পরের ক্ষেত্রে দেখো সিলেক্টিং কার্ডের যে ঘটনাটা, ওখানে কি হয়েছে, মানে একটাই যে কেউ রেসপেক্ট পাবে আর কি। তো ইভেন্ট হচ্ছে যে কোনো কিছু পাওয়ার যে একটা প্রক্রিয়া, সেটা হচ্ছে কি ইভেন্ট। ঠিক আছে, এগুলো তোমরা অলরেডি জানো, যা হচ্ছে আমরা আবার দেখতেছি আর কি। তার স্যাম্পল স্পেস, মানে টোটাল যতগুলো আউটকাম হতে পারে ওইটা যে সেটের মধ্যে থাকে ওই সেটকে বলা হচ্ছে স্যাম্পল স্পেস। ঠিক আছে, যেমন ডায়ের ক্ষেত্রে হচ্ছে যে এটা হচ্ছে টোটাল ঘটনা ঘটতে পারে 1 2 3 4 5 6, এই ছটার মধ্যে যে কোনো একটা জিনিস আসতে পারে তোমার রেজাল্টে। দুইটা কয়েন যখন টস করবো তখন এই চারটা ঘটনা ঘটতে পারে সর্বোচ্চ। দুইবার হেড হবে, একবার হেড একবার টেল, একবার টেল একবার হেড, অথবা দুইবার টেল হবে। তারপরে সিলেক্টিং কার্ডের ক্ষেত্রে 52টা কার্ডই আছে, তার মধ্যে যে কোনো একটা কার্ড হতে পারে। এগুলো বোঝা যাচ্ছে এই টপিকগুলা? এগুলো কিন্তু মানে বেসিক টপিক, তোমরা জানো। আমি জি জাস্ট স্যার। হচ্ছে আবার দেখাচ্ছি। আচ্ছা, সম্ভাবনা কাকে বলে বলো? প্রবাবিলিটি কাকে বলে তোমাদের মতে বলো? স্যার প্রবাবিলিটি মানে তো সম্ভাবনা। এটা তো বাংলা অর্থ না, বলছি সংজ্ঞা বলো। স্যার স্যার। কয়েকটা ঘটনা থেকে একটা ঘটনাকে সিলেক্ট করাই মেবি প্রবাবিলিটি। এটা বা হচ্ছে যে পিক করা। যেটা হচ্ছে সেটা হচ্ছে যে মোট যে সম্ভব মানে সম্ভাব্য যত ঘটনা আছে তার মধ্যে থেকে তোমার অনুকূলে যে ঘটনা ঘটবে সেটার অনুপাতকে বলা হচ্ছে কি প্রবাবিলিটি। জি স্যার। আমরা আসলে ম্যাথমেটিক্যালি দেখি, সূত্র হচ্ছে এটা, প্রবাবিলিটি অফ এ, এ যদি একটা ইভেন্ট হয় তাকে আমরা বলি যে প্রবাবিলিটি অফ এ ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ এ। এটা হচ্ছে লব, লব হচ্ছে যে এটার পক্ষে যে ঘটনাটা আসবে অনুকূলে। আর n অফ s নাম্বার অফ স্যাম্পল স্পেস হচ্ছে কি মোট ঘটনাটা। ঠিক আছে, এটা হচ্ছে আমার মেইন সূত্র।
প্রবাবিলিটি এই সূত্রটা সব জায়গাতে আমরা ইউজ করছি। আমরা হচ্ছে যে যখন ইন্ডিয়াতে পড়ছিলাম তখন আমরা এটা পড়ছিলাম, পরিসংখ্যানে তোমরা এটাই পড়ছিলাম, ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল ক্লিয়ার হবো, যে আমি যখন ছকের রুট নিয়ে দেখি তখন দেখা যাচ্ছে মোট ঘটনা কয়টা, 6টা। তাহলে নাম্বার অফ এস কত হবে, এখানে একটু মানে কারেকশন আছে, নাম্বার অফ এস কত, 6। নাম্বার অফ এস কত হবে, এখানে হবে 6 হবে, ঠিক আছে? তাহলে এখন তুমি যখন একবার নিক্ষেপ করবা তখন ঘটনা কয়টা হবে, একটা ঘটনা হবে, এটা হচ্ছে নাম্বার অফ এ ইকুয়াল টু 1। তাহলে ওই ক্ষেত্রে প্রবাবিলিটি হচ্ছে কত, 1/6। বুঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আর এমনি নরমালি যে কোনো কিছু সমস্যা হচ্ছে যে ম্যাক্সিমাম প্রবাবিলিটি হচ্ছে 1 আর মিনিমাম প্রবাবিলিটি হচ্ছে কত, 0। যে কোনো জিনিসের ক্ষেত্রে ম্যাক্সিমাম প্রবাবিলিটি হচ্ছে যে 1 আর মিনিমাম হচ্ছে 0। কেন হচ্ছে যে 1 মানে বোঝা যাচ্ছে যে কিছু একটা পূর্ণাঙ্গভাবে হয়েছে, আর 0 মানে হচ্ছে যে একেবারেই হয় নাই, ঠিক আছে? আর নরমালি আমাদের লাইফে সবসময় যে কোনো জিনিসের প্রবাবিলিটি হয় হাফ। কেন হাফ হয় আমি বলি, যেমন হচ্ছে যে এই মনে করো জন্ম মৃত্যু, মোট ঘটনা কয়টা, 2টা। 2টা, ঠিক কি না? জি এখানে স্যার। একটা ঘটবে, তার হচ্ছে 1/2। 50% স্যার। তারপর হচ্ছে যে মানে জয় পরাজয়, ঠিক আছে, 1/2। এরকম হচ্ছে বাস্তব লাইফে আমাদের যে কোনো ঘটনার মেইন প্রবাবিলিটি হচ্ছে কত, 0.5 অথবা হাফ, ঠিক আছে? আচ্ছা, এরপর হচ্ছে ভ্যান ডায়াগ্রাম। ভ্যান ডায়াগ্রাম তোমরা অনেকবার পড়ছো। ভ্যান ডায়াগ্রাম হচ্ছে যে আমরা অনেক সময় আমরা যে সেট নিয়ে যে কাজ করি, তো সেটকে যখন আমরা হচ্ছে যে পিক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন করি তখন এটাকে কি বলে, ভ্যান ডায়াগ্রাম বলে, ঠিক আছে? তো এইটা আসলে নতুন করে দেখানোর কিছু নাই, এখানে ফিগারে দেখো যে আমি যদি এরকম চতুর্ভুজ যেটা আছে ওটা হচ্ছে কি সার্বিক সেট বা ইউনিয়ন, মানে সার্বিক সেট ক্রস করে আর কি ইউনিভার্সাল সেট বলে এটাকে, ঠিক আছে? আর মাঝখানে যেটা আছে যে বৃত্ত আকারে ওটা হচ্ছে যে আমি যে সেটকে রিপ্রেজেন্ট করবো ওই সেটের নামটা এখানে লিখে রাখবো। আর বৃত্তের বাইরের যে এলাকাটা, দেখো এই যদি হয় এই যে মাঝখানের এরিয়াটা, এর বৃত্তের বাইরে যে এলাকাটা হচ্ছে কি নট এ অথবা কমপ্লিমেন্ট অফ এ, এটা এই ফিগারে দেখাচ্ছে। অথবা এটাকে বলা হয় তুমি এ বারও দিয়ে প্রশ্ন করো, এ বার অথবা ইনভার্স অফ এ, যেভাবে বলো আর কি। যে ভেন ডায়াগ্রাম তুমি অনেকবার দেখছো, এখানে আসলে নতুন করে দেখার কিছু নেই। আচ্ছা, এরপর দেখো ইউনিয়ন অপারেশন। যদি ইউনিয়ন অপারেশন হয় তখন আমরা এটা হচ্ছে টোটালি ইউনিয়ন অপারেশন হয় কি, মানে হচ্ছে যে এও আছে বিও আছে, দুইটা একসাথে আছে, এটাকে আমরা বলি হচ্ছে যে এ অর বি, ঠিক আছে? এই ক্ষেত্রে হচ্ছে যে টোটাল দুইটা সেটই হচ্ছে যে মানে ওই এলাকার মধ্যে থাকবে আর কি, ওই রিজনের মধ্যে থাকবে। আর যখন হবে ইন্টারসেকশন অপারেশন তখন শুধুমাত্র মাঝখানে এলাকা থাকবে, দেখো মাঝখানে রিজনটা এ ইন্টারসেকশন বি, এগুলো তো তোমরা জানো অলরেডি। তো এই মাঝখানে সেকশনটা হচ্ছে এ ইন্টারসেকশন বি। এবার আসলে এসব ক্ষেত্রে একটু ঝামেলা হবে, মানে এগুলো সোজা, এই যে তোমার কমপ্লিমেন্ট অফ এ অথবা এই যে ইউনিয়ন ইন্টারসেকশন সমস্যা নাই, কিন্তু এখন থেকে একটু ঝামেলা আছে, এগুলো যদি ক্লিয়ারলি না বুঝো তখন তোমার সামনে ম্যাথগুলোতে সমস্যা হবে। কি বলছে, যদি এ আর বি যদি একসাথে না ঘটে, বলছে ক্যানট অকার সাইমultaneously, যদি একসাথে না ঘটে তখন কি হবে, তখন বলছে যে একসাথে না ঘটে তাহলে এ আলাদা থাকবে বি আলাদা থাকবে, মানে দুটো টোটালি সেপারেট থাকবে, ঠিক আছে? তখন টোটাল যে আউটকামটা হবে সেটা হবে যে পি অফ এ অর বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। মানে এটা তারা এটাই বলছে, যদি এ আর বি যদি স্বতন্ত্র হয়, মানে এরা যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, তখন ওই ক্ষেত্রে তাদের আউটকামটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করি, পি অফ এ অর বি ইকুয়াল টু পি অফ এ প্লাস পি অফ বি। ঠিক আছে, এটা কি বলছি, যদি এ আর বি যদি মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, এই ক্ষেত্রে এটা হচ্ছে সূত্র, যেমন মাথায় রাখবে, কারণ এরপর আমরা একটা টপিক দিতেছি যেখানে এই জিনিসটা চেঞ্জ হবে। যদি নট মিউচুয়ালি এক্সক্লুসিভ হয়, যদি মানে মিউচুয়ালি এক্সক্লুসিভ যদি না হয়, তার মানে কি তারা একে অপরের সাথে সম্পর্কযুক্ত, তখন হচ্ছে যে তারা একসাথে থাকবে, ঠিক আছে? তা এখন তারা বলছে যে এই ক্ষেত্রে 4টা ঘটনা ঘটে, একটু ভালো করে খেয়াল করো। এখানে কিন্তু ফিগারে একটু বলো তো, এখানে যে একটা ছোট বৃত্ত একটা বড় বৃত্ত, কোনটা এ কোনটা বি একটু বলো তো, এই ফিগারের মধ্যে কোনটা এ কোনটা বি, এটা বলো। A and B what হচ্ছে A? না না, কেন আমি বলছি ফিগার একটা আছে একটা বড় আছে, কোনটা এ কোনটা বি, এই কোনটা বি কোনটা এখানে। আচ্ছা, এবার এবার তাহলে বুঝো, তাহলে হচ্ছে মাঝখানে এটা কি হবে, এ এন্ড বি। মানে হচ্ছে এ ইন্টারসেকশন বি। তাহলে তাহলে এ রেটে কি হবে, এই যে এটা হচ্ছে যে শুধুমাত্র এই অংশটা, মানে এই অংশটা যে দেখা যাচ্ছে আর কি, এ এন্ড বি এর বাম অংশটা, এটা হচ্ছে যে এখানে এ থাকবে কিন্তু বি থাকবে না, ঠিক কি না? এখানে এ থাকবে বি থাকবে না, এটা আমি লিখছি কি এ এন্ড
নট বি। ঠিক আছে, তো দ্রুপ এই ইন্টারসেকশনের ডান পাশের অংশটা কি, এখানে বি থাকবে কিন্তু এ থাকবে না, এই জন্য লিখছি কি নট এ এন্ড বি। ঠিক আছে, তাহলে একটা এই বৃত্তের এই দুইটা বৃত্তের মধ্যে আমরা তিনটা জিনিস পাইছি। একটা হচ্ছে যে মাঝখানে যেটা, সেটা হচ্ছে যে দুইটা কম্বিনেশন আছে। বাম পাশে হচ্ছে যে শুধু এ থাকবে বি থাকবে না, ডান পাশে হচ্ছে যে শুধু বি থাকবে এ থাকবে না। এরপরে দুইটা বৃত্তের বাইরে যে অংশটা আছে সেখানে এও থাকবে না বিও থাকবে না, তাহলে কি নট এ এন্ড নট বি। বুঝা যাচ্ছে? তাহলে আলটিমেটলি এখন আমাদের সূত্রটা কি হবে, এখন সূত্রটা হবে এটা, পি অফ এ অর বি ইকুয়াল টু, এই সূত্রটা হবে পি অফ এ প্লাস পি অফ বি মাইনাস পি অফ এ এন্ড বি। দেখো আগের সূত্রটা কি ছিল, আগের সূত্রটা ছিল যে যখন তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ মানে দুটো আলাদা থাকবে তখন সূত্র হচ্ছে পি অফ এ প্লাস পি অফ বি। আর যখন তারা মিউচুয়ালি এক্সক্লুসিভ না, মানে নট মিউচুয়ালি এক্সক্লুসিভ, তখন এখানে সূত্রটা হবে জাস্ট এখানে একটা মাইনাস পি অফ এ এন্ড বি আসবে। ঠিক আছে, জাস্ট এই সূত্রটা মাথায় রাখবা, যে মাথায় রাখবে এই জন্য যখন তুমি কোশ্চেনটা করো তখন যাতে ক্লিয়ার থাকে যে এটা আসলে নট বলছে নাকি জাস্ট মিউচুয়ালি এক্সক্লুসিভ বলছে, এটা একটু খেয়াল রাখবা, কারণ এটার কারণে সূত্রটা কল মিলে যাবে। ঠিক আছে, মানে স্যাটেরাও কিন্তু বেশি কঠিন না, কিন্তু তুমি যদি কোশ্চেনটা ধরতে না পারো তখন কঠিন হয়ে যাবে আর কি। আচ্ছা, এর কোনো সমস্যা আছে, মানে স্যাটের কোনো কোশ্চেনে কোনো সমস্যা আছে? সমস্যা নাই আশা করি, তাহলে আমরা পরের দিকে যাই। এই টপিকে তুমি পড়ছো, দেখো কন্ডিশনাল প্রবাবিলিটি কি পড়ছিলা তোমার যখন পরিসংখ্যানে পড়ছিলে টপিকগুলো, পড়ার তো কথা এটা টপিকটা, এই টপিক পড়ছিলা? জি স্যার, পড়ছি মনে হয় স্যার। স্যার পড়ছি। এটা এটা তো একটা সুন্দর সূত্র। হ্যাঁ, কথার মধ্যে উত্তর আছে, কন্ডিশনাল প্রবাবিলিটি মানে হচ্ছে যে সম্ভবত হবে, তবে এখানে একটা কন্ডিশন থাকবে, মানে ব্যাপারটা হচ্ছে যে যদি বৃষ্টি আসে তাহলে আমি মার্সিডিজ যাব, যদি বৃষ্টি না আসে আমি যাব না, এমন কিছু আর কি কন্ডিশন থাকবে। তবে এখানে কন্ডিশনটা অন্য হবে। তো আমরা সূত্রটা থেকে আমরা এক্সপ্লেইন করি জিনিসটা। এখানে এটাকে বলা হচ্ছে এভাবে যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি, মানে এই যে বাসের যে বারটা আছে সেটাকে বলা হচ্ছে গিভেন। গিভেন বি মানে হচ্ছে যে বি এর মান অলরেডি দেওয়া আছে, এখন তোমাকে এর মান বের করতে হবে। ঠিক আছে, তবে আমি আবার এখানে দেখি একটু, বলছে যদি এ আর বি যদি দুটো ইভেন্ট হয় তখন এ এর প্রবাবিলিটি ইভেন্ট করবে কার উপরে, বি এর উপরে। ঠিক আছে, মানে বি যদি আগে ঘুরতে থাকে তাহলে বি এর মানে যেভাবে ঘুরছে ওইটার উপর ইভেন্ট করবে, এ ঘুরবে আগে ঘুরবে না। এই জন্য এটাকে ম্যাথমেটিক্যালি লেখা এভাবে যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি, মানে হচ্ছে যে বি এর মান অলরেডি দেওয়া আছে, এখন তোমার ওই বি এর মানের সাপেক্ষে তোমাকে এর মানটা বের করতে হবে। এটা হচ্ছে আমার মানে মেইন সূত্রটা। তা এটা যে মানে আসলে যে আমাদের সলিউশনটা হয় সেটা হচ্ছে যে আমি যদি পি অফ এ এন্ড বি করি, এটাকে যদি আমি পি অফ বি দিয়ে যদি আমি ভাগ করি তাহলে আমি আনসারটা পাবো। এটা হচ্ছে একটা ফর্মুলা আর কি, যে প্রবাবিলিটি অফ এ গিভেন বি ইকুয়াল টু পি অফ এ এন্ড বি ডিভাইডেড বাই পি অফ বি। ঠিক আছে, তো আমরা চাইলে তো এই কোশ্চেনটাকে একটু যদি একটু পক্ষান্তর করি তাহলে এটা এরকম চিত্র ধারণ করে। দেখো পক্ষান্তর করলে কিন্তু এরকম হচ্ছে, জাস্ট পি অফ এ এন্ড বি কে বাম দিকে নিয়ে আসো তাহলে এরকম আসছে। এটা এই জন্য করতেছি, আমাদের অনেক সময় তো এরকম থাকে যে তোমাকে হয়তো পি অফ এ গিভেন বি মান চাইছে, অনেক সময় হয়তো তোমার পি অফ এ এন্ড বি মান চাইছে, তখন কি করবা, তখন হচ্ছে এরকম ইউজ করতে পারো। এই জন্য এই দুটা জাস্ট একটা দুটা অল্টারনেটিভ সূত্র তৈরি করছে। স্যার এই টপিকগুলোতে কি ইন্টারসেকশনের পরিবর্তে এন্ড আর ইউনিয়নের পরিবর্তে অর ব্যবহার করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কারণ আমরা তো সরাসরি এখন সেটের অঙ্ক করতেছি না, আমরা এখন করতেছি প্রবাবিলিটির অঙ্ক, তখন এন্ড করাটাই ভালো আর কি, এন্ড আর অর। আমি নরমালি কাজগুলো হচ্ছে ইন্টারসেকশনের কাজই হচ্ছে এখানে, অনেক কাজই হচ্ছে এখানে। ঠিক আছে, আচ্ছা, তো আমরা আসলে এই এক্সাম্পলটা ক্লিয়ার হবে। ঠিক আছে, মানে আসলে কন্ডিশনাল প্রবাবিলিটি জিনিসটা কি আমরা এখন এখানে পরের এক্সাম্পলটাতে ক্লিয়ার হবে। তো দেখো কোশ্চেনটা দেখো কি বলছে, ক্যালকুলেটিং দা কন্ডিশনাল প্রবাবিলিটি অফ রেইন, মানে হচ্ছে আমি হচ্ছে যে বৃষ্টির একটা কন্ডিশনাল প্রবাবিলিটি বের করব বৃষ্টি হওয়ার, given that barometric pressure is high। ঠিক আছে, মানে barometric pressure তো বুঝো, মানে বায়ুমণ্ডলের চাপ হচ্ছে যে বেশি আছে। কোশ্চেনটা কি, বায়ুমণ্ডলের চাপ যখন বেশি থাকে তখন বৃষ্টি হওয়ার কন্ডিশনাল প্রবাবিলিটিটা বের করো, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। ঠিক আছে, এখানে আমি বলে রাখি, এখানে যে ডাটাগুলো দেওয়া আছে তোমরা তোমাদের মতো করে দিতে পারবা, তোমরা তোমাদের মতো করে ইচ্ছার মতো যে কোনো ডাটা ইউজ করতে পারবা। ঠিক আছে, জাস্ট তোমার এটা মাথায় রাখতে হবে, মানে একটা লজিক মাথায় রাখতে হবে যে আসলে
বৃষ্টি হওয়ার সাথে তোমার লজিকটা মিলতেছে কিনা। তা আমরা একটা নিজের একটা ধরে নিলাম যে আমরা কোনো একটা সোর্স থেকে, আমরা একটা ওয়েদার রেকর্ড থেকে আমরা একটা ডাটা পেয়েছি, যেখানে বলছে যে হাই বায়োমেট্রিক ব্যারোমেট্রিক প্রেশার, মানে যখন হচ্ছে যে ব্যারোমেট্রিক প্রেশার বেশি থাকে, তখন আমরা মূলত প্রকাশ করি হচ্ছে যে এটাকে 760 মিলিমিটার মার্কারি। মানে তোমার পড়ছো হচ্ছে এটা হচ্ছে 760 পারদস্তম্ভ চাপ আর কি। মানে আমরা কেমিস্ট্রি বলতাম আর কি যে 760 পারদস্তম্ভ চাপ অথবা 1 অ্যাটমোস্ফিয়ার, ঠিক আছে। তো যখন হচ্ছে যে হাই ব্যারোমেট্রিক প্রেশার হয় তখন আমরা এটাকে এটা দিয়ে প্রকাশ করি। তো আমরা ধরলাম যে ওই ডাটাবেজে আছে হচ্ছে যে 160 দিন, মানে 200 দিনের মধ্যে 160 দিন কি হয় হাই বা ব্যারোমেট্রিক প্রেশার থাকে। দেখো কি বলছে, 200 দিনের মধ্যে 160 দিন থাকে হচ্ছে হাই ব্যারোমেট্রিক প্রেশার। তাহলে এটা কিন্তু একটা তোমাকে একটা চতুর্থ কিন্তু তারা দিচ্ছে। তাই এটা তুমি এটা লিখতে পারো না, পি অফ এইচ ইকুয়াল টু 160/200। যেটা বেশি মানে যেটা মোট ভ্যালু ওটা থাকবে নিচে হর, আর যেটা তোমার পক্ষে আসলে থাকবে উপরে লব থাকবে, ঠিক আছে। তাহলে আমি যদি হাই ব্যারোমেট্রিক প্রেশারকে যদি আমি এইচ দ্বারা প্রকাশ করি, তাহলে আমি এটা লিখতে পারি যে পি অফ এইচ ইকুয়াল টু এত। এটা আমি আগে লিখে ফেললাম। এরপর দেখো বলছে যে ইট রেইনড অন 20 অফ 160 ডেজ, 160 দিনের মধ্যে 20 দিন বৃষ্টি হয় উইথ হাই ব্যারোমেট্রিক প্রেশার। এই কথাটা বুঝো, এই কথাটা বুঝলে আমাদের সবকিছু বোঝা হয়ে যাবে। এই কথাটা খেয়াল করো। ইট রেইনড অন মানে বৃষ্টি হয় কয় দিন, 20 দিন বৃষ্টি হয় কয় দিনের মধ্যে, 160 দিনের মধ্যে উইথ হাই ব্যারোমেট্রিক প্রেশার। তার মানে এখানে বৃষ্টির কথা উল্লেখ আছে এবং কি হাই ব্যারোমেট্রিক প্রেশারের কথা উল্লেখ আছে। তাহলে এখানে বলো যে এখানে কোনটার মান দেওয়া আছে আর কোনটার মান তোমার বের করতে হবে। জাস্ট এই লাইনটা থেকে বুঝলে কিন্তু তোমার কন্ডিশনাল প্রবাবিলিটি জিনিসটা ক্লিয়ার হবে। কোনটার মান দেওয়া আছে আর কোনটা বের করতে হবে। স্যার মোট মান দেওয়া আছে স্যার, আমাদের একদিনেরটা বের করতে হবে, মানে না এটা না, এটা না, আমি বলতে চাচ্ছি এটা। দেখো আমি যদি বলি যে এ একটা ঘটনা বি একটা ঘটনা, এখানে আমি কি বলছি যে বি এর মাঠে দেওয়া আছে, এর মানটা বের করতে হবে, ঠিক কিনা। জি স্যার। এখন এখানে যদি বলি আমি, এখানে যদি বৃষ্টি একটা ঘটনা হয় আর যদি ব্যারোমেট্রিক প্রেসার একটা ঘটনা হয়, তাহলে কি কার মানটা দেওয়া আছে, বৃষ্টির মান দেওয়া আছে নাকি ব্যারোমেট্রিক প্রেসারের মান দেওয়া আছে? আর ব্যারোমেট্রিক প্রেশারের মান দেওয়া আছে। কেন? স্যার বৃষ্টির মানও তো দেওয়া আছে স্যার। এই স্যার আমার লাইনটার মধ্যে, এই লাইনটার মধ্যে কিন্তু উত্তর আছে। এই লাইনটা যদি বুঝো, ব্যারোমেট্রিক প্রেশার মান বের করতে হবে আর বৃষ্টির মানটা হচ্ছে দেওয়া আছে। ওইটাই ব্যাখ্যাটাই বলো আমার কেন এটা বলবো তুমি। So rained on the 20 of the 60 160 days, মানে কতদিন বৃষ্টি সেটা দেওয়া আছে। আর উইথ হাই প্যারামেট্রিক প্রেশার বলতে হাই প্যারামেট্রিক প্রেশার এটার মানটাও দেয় নাই। হাই ব্যারোমেট্রিক প্রেসার মান তো আমি একটু আগে পাইলাম 160 অফ ও 200 আচ্ছা, ডেজ, তাহলে তো ওই মানটাও দেওয়া আছে। সেটা তো দুইটাই দেওয়া আছে। স্যার আমাদের তো বের করতে হবে পি অফ এ ইন্টারসেকশন বি। শুনো এখানে কথাটা বুঝো, আমাদের ইংলিশে কিন্তু অনেক কিছু মিনিং করে। আমি যখন বলছি উইথ, উইথ মানে কি, উইথ এর পরে সাথে। যেটা বোঝাচ্ছে মানে সেটা অলরেডি তোমাকে এটার দেওয়া। সাথে বোঝায়। উইথ মানে কনজাংশন মানে হচ্ছে এটা যে এটা ওই মানটা দেওয়া আছে তোমাকে, ঠিক আছে। আর যেহেতু মাত্র আমি হাই প্রায়োরিটি মেশিনের মানটা পাইছি, তার মানে এই মানটা অলরেডি আমার কাছে আছে, ঠিক আছে। যখন এবার বলছি এটা উইথ, তার মানে কি এই মানটা তোমাকে দিছে, এখন এই মানের আলোকে তোমাকে এই বাম পাশের মানটা বের করতে হবে। অঙ্ক কিন্তু খুবই সিম্পল, ঠিক আছে। কেন এখানে ছোটখাটো জিনিস তুমি তো বুঝতেছো প্রবাবিলিটি কিভাবে বাইর করে, কিন্তু তোমাকে বুঝতে হবে যে আসলে তুমি কার মানটা বের করবা। ক্লিয়ার? আমি তো কোশ্চেন লিখছি কি কন্ডিশনাল প্রবাবিলিটি অফ রেইন, তার মানে আমাকে অবশ্যই বৃষ্টিটা বের করতে হ্যাঁ হবে। ভাই। আর এখানে বুঝতে হবে যে উইথ মানে এখানে তুমি দেখতে পাবে কন্ডিশনটা হ্যালো। কি আছে। যেহেতু উইথ বলছে তার মানে হচ্ছে যে এই হাই না, বায়োমেট্রিক পরে আর প্রেসারের কমপ্লিট মানটা হবে। দেওয়া আছে, তুমি এটার আলোকে তুমি এটা বের করতে না হবে। না তাহলে আমি না। এটা কি লিখবো, পি অফ আর গিভেন এইচ। ক্লিয়ার? এটা তো দেওয়া আছে, দেখো 20 অফ 160 দেনা, তাহলে হচ্ছে উপরে থাকবে 20, নিচে থাকবে 160, শেষ। মানও তো দেওয়া আছে। হ্যাঁ, জাস্ট তোমাকে বুঝতে হবে যে তুমি কি এইচ আগে লিখবা নাকি আর আগে লিখবা, এটা বুঝতে হবে। কেন এইটা আগে লেখার কারণে কিন্তু তোমার সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। তোমাদের সূত্রের যে একটা মানে একটা গঠন আছে, তুমি যদি এইচ অথবা আর যদি ঠিক মতো লিখতে না পারো, তাহলে তোমার কিন্তু টোটাল সূত্রটা চেঞ্জ হয়ে যাবে। কিন্তু মান কিন্তু তোমার সবই দেওয়া আছে। কেন তোমাকে বলছি যে এই মানগুলো কিন্তু তুমি নিজে ধরবা, তাহলে আমি দিব না। তো তুমি যদি নিজে ধরো, তুমি তো নিজের মান নিজে দিবেই, কোনো সমস্যা নেই, ঠিক আছে না। কিন্তু তোমাকে বুঝতে হবে যে এটা যে আমি কি আর আগে লিখবো নাকি এইচ আগে লিখবো। আমি এখানে একটা জিনিস লিখলাম, এখানে লিখলাম যে উইথ ব্যারোমেট্রিক প্রেসার, তার মানে কি আমি বুঝতেছি যে আসলে
ব্যারোমেট্রিক প্রেসার এইচটা হবে গিভেন, কিন্তু তুমি লিখলে এখানে এটা, কিন্তু এখানে লিখলে যে H/R, তাহলে তো হবে না। এটা বলছি আর কি, মানে তোমার মান তো দেওয়াই আছে, কিন্তু তোমার জিনিসটা বুঝতে হবে যে কোনটা আসলে গিভেন আর কোনটার মান বের করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, আশা করি ক্লিয়ার। তাহলে এখন যদি পি অফ এইচ এর মান দেওয়া থাকে, পি অফ আর আর গিভেন এইচ এর মান আমি বের করতে পারি, তাহলে বাকি থাকে কি? বাকি থাকে হচ্ছে পি অফ আর এন্ড এইচ। এইটা জাস্ট তোমার এখানে যে দুইটা সূত্র দেওয়া আছে, যে কোনো একটা সূত্র তোমার যেটা মিলে ওই সূত্রটা অ্যাপ্লাই করলে এখানে হয়ে যাবে। ঠিক আছে, এটা এখানে জাস্ট ইউজ করবা, আনসার হচ্ছে 0.10। ঠিক আছে, মানে তুমি কোশ্চেন লিখছো, তুমি আনসার করছো। কোশ্চেন আছে? জি না স্যার, বুঝতে পারছি। মানে হচ্ছে আমাদের তুমি যদি ইংলিশে সেন্টেন্স লিখছো, না স্যার বুঝতে ওই পারছি। সেন্টেন্সে তোমার ম্যাথমেটিক্যালি ওই জিনিসটা বুঝাতে হবে যে তোমার জিনিসটা কারেক্ট। ঠিক আছে, মান তো তুমি ধরবা, তুমি যে মান ধরো কোনো সমস্যা নাই, কিন্তু তোমার যে লেখার মধ্যে যাতে ভুল না থাকে। ঠিক আছে, আর কন্ডিশন প্রবাবিলিটি অনেক বড় জিনিস, এটা আমরা ফার্দার আমাদের ওই জিনিসগুলোতে দেখবো আর কি। তা সেটা মাথায় রাখবো যে এটাতে হচ্ছে যে একটা প্রবাবিলিটি মান দেওয়া থাকে, আর একটা মান আমাকে বের করতে হয়। আর সূত্র হচ্ছে এটা, এটা হচ্ছে মেইন সূত্র, এই লাইনটা সবসময় মনে রাখবা, এটা হচ্ছে মেইন সূত্র। P of A given B equal to P of A and B divided by P of B। এই লাইনটা হচ্ছে আমার মেইন সূত্র, এই সূত্রটা আমার অনেক জায়গায় কাজে লাগবে, এই সূত্রটা মানে মনে রাখবা সবসময়। আচ্ছা, মাল্টিপ্লিকেশন রুল, এইটা আগে পড়ার কথা। মানে এটা হচ্ছে যে আমাদের সেটের একটা অংশ আর কি। যখন তোমার দুইটা সেট যখন স্বাধীন থাকে, মানে যখন এ সেট যদি বি সেটের উপর ডিপেন্ড না করে, তখন ওই ক্ষেত্রে আমরা যে মানে ওই ক্ষেত্রে আমরা পি অফ এ আর পি অফ বি এর মানকে আমরা গুণ করি সরাসরি। যদি আমি আবার বলতেছি, যদি পি অফ এ আর পি অফ বি এর মান যদি স্বাধীন থাকে, মানে একজন আরেকজনের উপর ডিপেন্ড না করে, তাহলে ওই ক্ষেত্রে তাদের প্রবাবিলিটির ক্ষেত্রে আমরা এই জিনিসটা কি করি? গুণ করি। খেয়াল করো, একটু আগে আমরা পি অফ এ এন্ড বি এর মান কি পেয়েছিলাম দেখো তো, এখানে পাইছিলাম পি অফ এ এন্ড বি এর মান হয় এরকম পি অফ এ গিভেন হবে, অথবা পি অফ বি গিভেন হবে, এরকম কিছু একটা হবে। কিন্তু যদি ওটা যদি স্বাধীন হয়, তখন এরকম কোনো সূত্রই হবে না, সরাসরি হবে পি অফ এ ইনটু পি অফ বি। বুঝছো কিনা? মানে যদি এটা কন্ডিশনাল প্রপার্টি না হয়, ওই ক্ষেত্রে পি অফ এ এন্ড বি এর মান কি হবে? দুটো মান জাস্ট গুণ করতে হবে, তখন অন্য কোনো সূত্র কাজ করবে না। বুঝা যাচ্ছে? জি স্যার। স্যার মানে হচ্ছে আমাদের লাস্ট যে সূত্রটা ছিল, এখানে আমরা দেখছো না আমরা কি করছি, এই যে কন্ডিশনাল প্রপার্টিকে ইউজ করছি যখন আমরা ইন্টারসেকশনের মানটা বের করতে যাচ্ছি। ঠিক আছে, এখন তারা বলতে চাচ্ছে যে যদি তোমার পি অফ এ যদি কোনোভাবে ডিপেন্ড না করে পি অফ বি এর উপরে, তাহলে তোমার এত কন্ডিশনাল প্রপার্টির কোনো দরকার নাই, তুমি সরাসরি দুইটা ভ্যালুকে গুণ করে দিবা। ঠিক আছে, এটাই বলছে। মানে এই ক্ষেত্রে হচ্ছে যে উপরে আমি উপরে উদাহরণ যদি কনসিডার করি, তাহলে এই ক্ষেত্রে জাস্ট দুইটা ভ্যালু গুণ হবে, আর কিছু না। এটাই বলছে। আচ্ছা, এরপর টপিক দেখো র্যান্ডম ভেরিয়েবল। র্যান্ডম ভেরিয়েবল কি কথার মধ্যে উত্তর আছে? মানে যে ভেরিয়েবলটা আমরা র্যান্ডমলি পাই, এটাই তো। যে ভ্যালুটা আমরা র্যান্ডমলি পাই সেটা হচ্ছে র্যান্ডম ভেরিয়েবল। যেরকম হচ্ছে যে আমরা যখন কোনো একটা মানে লটারি করি, বা হ্যাঁ লটারি করে বলা যায়, তখন হচ্ছে আমরা র্যান্ডমলি কাউকে চুজ করি না, যে আমি র্যান্ডমলি আমার হাতে যে টোকেনটা আছে ওইটা হচ্ছে যে রেজাল্ট। তো হচ্ছে কোনো একটা র্যান্ডম প্রসেসের মাধ্যমে যে ভেরিয়েবলটা আমি পাবো আউটকাম, এটাকে বলা হচ্ছে কি? র্যান্ডম ভেরিয়েবল। ঠিক আছে, আর র্যান্ডম ভেরিয়েবলকে বলা হচ্ছে একটা র্যান্ডম নাম্বার। জাস্ট মানে সবকিছু র্যান্ডম আর কি। তো আমরা প্রধানত ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল, ডিসক্রিট আর কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য বলতে পারবা? তোমরা তো পড়ছো ডিসক্রিট ম্যাথ, ডিসক্রিট আর কন্টিনিউয়াসের মধ্যে পার্থক্য বলতে পারবা? স্যার ডিসক্রিট হচ্ছে স্যার মাঝে মাঝে সেটা ব্রেক হবে, আর কন্টিনিউয়াস হচ্ছে স্যার চলমান। হ্যাঁ ওইটাই। আমি যদি একটা গ্রাফের কথা চিন্তা করি, গ্রাফের ক্ষেত্রে আমি যদি শুধুমাত্র বিন্দুগুলো প্লট করি গ্রাফের মধ্যে, তখন এটা হচ্ছে ডিসক্রিট ভ্যালু। ঠিক আছে, কিন্তু যখন আমি বিন্দুগুলোকে কানেক্ট করে একটা রেখা আঁকবো অথবা যে কোনো একটা কার্ভ আঁকবো, তখন এটা হলো কি? কন্টিনিউয়াস হয়ে গেল। তো তারা এখন এটা বলছে যে ডিসক্রিট র্যান্ডম ভেরিয়েবল যেটা আছে, সেটা মূলত এরকম ডিসক্রিট ভ্যালু নিয়ে কাজ করে, তবে ওইটা হতে পারে ইনফাইনাইট হতে পারে। হতে পারে না যে আমি 0 থেকে শুরু করলাম, 0 1 2 ইনফাইনাইট সংখ্যক ভ্যালু হতে পারে। ঠিক আছে, এবার যে ভ্যালু হোক না কেন, আমরা ওটাকে একটা ফাংশন দিয়ে রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে আমি সরাসরি ফাংশন দেখাচ্ছি, যে আমি বলছিলাম কি প্রবাবিলিটির ম্যাক্সিমাম মান কত, যে কোনো প্রবাবিলিটির ম্যাক্সিমাম মান কত? 1 স্যার। যে কোনো প্রবাবিলিটির ম্যাক্সিমাম মান কত? স্যার 1।
1 এই জন্য দেখো নাম্বার সমান লিখছি। মানে 1 বলতে আমরা কিন্তু বলি যে 100% বোঝাই। জি 1 স্যার। বলতে আমরা 100% বোঝাই। আমরা যখন পাটিগণিত করতাম তখন দেখতাম না যে লেখা ছিল যে এরকম অঙ্ক যে পিতার সম্পত্তির এত এত অংশ অমুক পাবে, তারপরে এত অংশ তাকে দেওয়া হলো, ঠিক আছে? তখন আমরা কিন্তু এক দিয়ে হিসাব করতাম কিন্তু জি এক স্যার, বিয়োগ। এক থেকে পুরোটা বিয়োগ করতাম আমরা এরকম। তাহলে ওখানে এক বলতে এটাই বোঝা যাচ্ছে যে এক মানে বোঝা যাচ্ছে যে এক মানে হচ্ছে 100%, ঠিক আছে? মানে এক বলতে কিন্তু টোটাল জিনিসটা বোঝা যাচ্ছে। এখানে আমি এটা বলছি তোমার তোমার ডিসক্রিমিনেন্ট ভেরিয়েবল 100টা হোক 1000টা হোক 1 লাখ হোক কোনো সমস্যা নেই, তুমি যাই করো না এটা হচ্ছে এই ফাংশনটা আমি রিপ্রেজেন্ট করবো। আর যাই যাই কিছু করো না কেন ওটা টোটাল মানটা হবে কত, 1 হবে, ঠিক আছে? হয়তো বা কারো মান হচ্ছে 0.1, কারো মান 0.9, এরকম যোগফল যাই করো না কেন আলটিমেটলি যোগফল কত হবে, একই হবে, ঠিক আছে? ওই এক থেকে কমবে না বা এক থেকে বেশি হবে না। ক্লিয়ার? আর এই ফাংশনটা বুঝো, ফাংশনটা আমরা কিভাবে করবো, যে একটা সামেশন টেবিল আছে যেটা হবে i equal to 1 থেকে i equal to n পর্যন্ত, ঠিক আছে? মানে i equal to 1 থেকে n মানে কি, এখন n এর মান তুমি যদি 100 ধরো তাহলে 100টা ভ্যালু থাকবে, n এর মান যদি তুমি 1000 ধরো তাহলে 1000টা ভ্যালু থাকবে, ঠিক আছে? তাহলে সামেশন মানে কি বলতে বুঝছো কিনা? তাহলে মানে এটা হচ্ছে আমি যদি লিখতাম তাহলে কি হতো, এটা লিখলে হচ্ছে এরকম যে p of x1 plus p of x2 plus p of x3 ডট 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 ইকুয়াল টু কত 1, বুঝছো কিনা? এটাকে যদি আমি ম্যাথমেটিক্যালি লিখতাম তাহলে কি হইতো, যে p of x1 plus p of x2 plus p of এরকম xn সমান কত হবে, 1 হবে। তো এইটা হচ্ছে টোটালি হচ্ছে আমার ডিসক্রিট ভেরিয়েবলকে আমি প্রকাশ করার একটা ফাংশন, যে তুমি যতটা ভেরিয়েবলে নাও না কেন আলটিমেটলি তোমার যে প্রবাবিলিটি পাবা সেটা মান হবে ম্যাক্সিমাম 1, ঠিক আছে? এটাই বলছে। এটা কোনো সমস্যা আছে বলো তো এই টপিকটাতে? জি না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এগুলো বুঝবে, এগুলো আসলে প্রবাবিলিটি জিনিসটা একটু সোজাই, মানে আহ বোঝা যাবে আশা করি। এবার আমরা যেহেতু মানে এটা যদি আমরা একটু বুঝছি তাহলে আমরা একটু একটা ফাংশন দেখি, ডিস্ট্রিবিউশন ফাংশন মানে কি, বন্টন করবো আর কি। আমরা সরাসরি এক্সাম্পল দিয়ে জিনিসটা ক্লিয়ার হবো। আমরা একটা এক্সাম্পল দেখবো, যে দেখো কি লিখছি, দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন ফর দ্য নাম্বার অফ হেডস, মানে আমি হেডস কয়টা পাবো ফ্রম টু ফ্লিপস অফ এ কয়েন, মানে একটা কয়েনকে আমি দুইবার নিক্ষেপ করব। বুঝো, একটা কয়েনকে আমি দুইবার নিক্ষেপ করার পরে আমি কখন মানে নাম্বার অফ হেডস কতগুলো পাবো এটা আমি একটা ডিস্ট্রিবিউশন তৈরি করবো। একটা কয়েনকে দুইবার নিক্ষেপ করার পরে তো হেরে আসবে, কয়েকবারই আসবে, তো ওইটার একটা ডিস্ট্রিবিউশন ফাংশন আমি নির্ধারণ করবো, ঠিক আছে? এটা হচ্ছে আমার কোশ্চেন। তাহলে এখন আগে বলো যে একটা কয়েনকে যদি আমি দুইবার নিক্ষেপ করি তাহলে কি কি আউটপুট পাওয়া যাবে, এটাকে বলো, কি স্যার কি আউটপুট আসবে? দুইটা টেল একবার পাওয়া যাবে, অথবা স্যার দুইটা হেড দুইটা একবার হেডও পাওয়া আসতে যাবে, পারে, অথবা অথবা একটা হেড একটা টেল আসতে পারে। স্যার এটা দুইটা টেল, হ্যাঁ, দুইটা টেলও আসতে পারে, একটা হেড। একটা টেল, একটা টেল একটা হেড স্যার, দুইটা হেড আবার। একটা টেল একটা হেড, দুইটা হেড, ঠিক জি আছে? স্যার। এখন এখান থেকে বলো তো এখানে কি কয়টা ঘটনা ঘটছে এখানে, আমি সরাসরি এখান থেকে বলতেছি এখানে কয়টা ঘটনা ঘটছে চারটা। চারটা ঘটনা। প্রথমটার ক্ষেত্রে। হ্যাঁ, চারটা ঘটনা তো বুঝছি, এখন এখানে প্রথমটার ক্ষেত্রে কি হয়েছে, কোনো দুইটা। হেড আছে এখানে? জি না না, স্যার। দুইটাই টেল। তাহলে এটা হচ্ছে যে হেড না আসা ঘটনা, মানে জিরো, জিরো হেড, বুঝছো কিনা? জি জি স্যার। স্যার। এটা হচ্ছে জিরো হেড। তা জিরো হেড কয়টা, আর কোনো এরকম ঘটনা আছে দেখো তো, চারটার মধ্যে আর কোনো ঘটনা আছে যেখানে হেড নাই? না স্যার। না স্যার, শুধু এটাই তাহলে মোট ঘটনা আছে। মোট ঘটনা কয়টা, চারটা, তাহলে চার থাকবে নিচে, দেখছো এখানে চার থাকবে স্যার নিচে। হেডের মধ্যে তো টেল নাই। হ্যাঁ দেখো, চারটার মধ্যে তাহলে এক আছে, মানে চারটার মধ্যে একবার এরকম ঘটনা ঘটছে যেখানে কোনো হেড নাই। জি স্যার। ক্লিয়ার? আচ্ছা, জি। এরপর দেখো তো এখানে কি হচ্ছে, এখানে হেড কয়টা আছে? একটা স্যার। হেড একটা টেল একটা। তাহলে এটা হচ্ছে যে হেড একটা ঘটনা, কে ইকুয়াল টু 1 মানে কি, হেড একবার ঘটবে কয় ক্ষেত্রে, কয় ক্ষেত্রে দেখো তো, এই ক্ষেত্রে তো এরকম হয়েছে, হেড একটা ঘটছে না? জি স্যার। তার মানে দুই ক্ষেত্রে এমন হয়েছে যে চারটার মধ্যে দুইটা ঘটনা এমন হয়েছে যে যেখানে হেড একবার আছে। তাহলে তুমি এখানে কিভাবে লিখবে, এটা লিখবে মূলত 2/4 স্যার লিখবা। 2/4। হ্যাঁ, 2/4 কে আমি মানে ক্যালকুলেশন মানে কাটারি করার পরে আসছে কত, হাফ আসছে, ঠিক আছে? এটা বাইরে সরাসরি কিন্তু হাফ আসে নাই, এখানে 2/4 ছিল তখন এরপরে হাফ আসছে। ক্লিয়ার? জি স্যার। বাকি আছে এইটা, এখানে কি ঘটনা ঘটছে? স্যার যে দুইটাই হেড আসছে, একটা ঘটনা আর ঘটছে। এটা হচ্ছে দুইটা হেড হওয়ার ঘটনা, এটা হচ্ছে এইটা k equal to 2 মানে কি দুইটা হেড হওয়ার ঘটনা, ঠিক আছে? তাহলে দুইটা হেড হওয়ার ঘটনা কবে ঘটছে, চারটার মধ্যে একবার। 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 তাহলে হচ্ছে 1/4।
এটাই তো তোমার ফাংশন। জি স্যার। এই টেবিলটা হচ্ছে আমার একটা ডিস্ট্রিবিউশন ফাংশন, যেখানে আমি এই উদাহরণটাকে ডিস্ট্রিবিউশন করছি যে একটা কয়েনকে যদি আমি দুইবার নিক্ষেপ করি, ওই কয়েনে হেড কয়বার আসবে ওটা নিয়ে আমি একটা ডিস্ট্রিবিউশন ফাংশন তৈরি করছি। ওইটা আমি একটা টেবিল দেখাইছি, ঠিক আছে? আলটিমেটলি এই টেবিলটা দিলে কিন্তু তোমার সলভ হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে ব্যাখ্যাগুলো আছে টোটালি জিনিসটা ক্লিয়ার হতে হবে। এই প্যারার মধ্যে শুধু ব্যাখ্যাটা দেওয়া আছে, কিন্তু এই টেবিলের মধ্যে মেন আনসারটা দেওয়া আছে যে তোমার এই এক্সাম্পলটা ডিস্ট্রিবিউশনটা কি হয়েছে। এটা নিয়ে কোনো কোশ্চেন আছে? না স্যার। বাইনোমিয়াল, বাই মানে কি? বাই মানে ডাবল বোঝায়, মানে দুইটা। হ্যাঁ, বাই মানে দুই। শুধু বিস্তৃত। হ্যাঁ। তার মানে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে যে এমন একটা ডিস্ট্রিবিউশন যেখানে আউটপুট থাকবে দুইটা, যেখানে আউটপুট থাকবে দুইটা, সেটা হচ্ছে কি বাইনোমিয়াল। ঠিক আছে, এই টপিকটাও তোমরা পড়ছো পরিসংখ্যান আশা করি। আচ্ছা, তো এটা হচ্ছে আউটকাম দুটো থাকবে, সেটা হচ্ছে বাইনোমিয়াল। তো এটা বলে দিচ্ছে তারা যে আউটকাম একটা হবে সাকসেস, একটা আউটকামের নাম হবে সাকসেস, আর একটা আউটকামের নাম হবে কি ফেল, নাকি? সাকসেস হলে আরেকটা কি ফেল হবে? হ্যাঁ। তাহলে দেখো, ফেলোর। আমরা আমরা মূলত সাকসেস নিয়ে কাজ করব, যে আমরা সাকসেসকে পাস করব হচ্ছে যে থিটা দিয়ে, ঠিক আছে? সাকসেসকে পাস করব থিটা দিয়ে। তাহলে হচ্ছে ফেলিয়ারকে কি দিয়ে পাস করব? টোটাল ভ্যালু যদি 1 হয়, সাকসেসকে যদি আমি থিটা দিয়ে পাস করি, তার মানে ফেলিয়ারকে কি দিয়ে পাস করব? স্যার 1 মাইনাস থিটা। হ্যাঁ, এটাই আমি এটাই জানতে চাচ্ছি। আচ্ছা, তাহলে এটা তো ক্লিয়ার যে সাকসেস যদি হয় থিটা, ফেলিয়ার কত হবে 1 থিটা, ঠিক আছে? তো আমার মতো সূত্রটা যেটা, সেটা হচ্ছে যে the total number of success k, total number of success k obtained in n trials, মানে কি টোটাল ট্রায়াল হবে n সংখ্যক, তার মধ্যে সাকসেস থাকবে কয়টা? k সংখ্যক থাকবে সাকসেস। তাহলে k সংখ্যক যদি সাকসেস থাকে, তাহলে ফেলিয়ার থাকবে কয়টা? আমি বলি টোটাল টোটাল তোমার নাম্বার অফ ভেরিয়েবল হচ্ছে n সংখ্যক, ঠিক আছে? ওই n সংখ্যকের মধ্যে তোমার সাকসেস হবে হচ্ছে যে k সংখ্যক, তাহলে বাকি যেটা থাকে ওটা তো ফেলিয়ার, নাকি? জি স্যার, তাহলে n মাইনাস কে হবে। হ্যাঁ, এটাই বলছি n - k। তাহলে এখন সূত্রটা দেখো, এটা হচ্ছে আমার প্রবাবিলিটি অফ k ইকুয়াল টু, এই দেখো থিটা টু দি পাওয়ার k মানে কি, ঠিক আছে? এরপরটা দেখো 1 - থিটা মানে কি ফেলিয়ার, ফেলিয়ার হবে কত সংখ্যক? n - k সংখ্যক, মাইনাস কে। ঠিক আছে? এটা হচ্ছে আমার বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের সূত্রটা আর কি। আর এখানে শুরুতে যে লিখছে n আর k, এটাকে আমরা এইভাবে লিখব হতো ফ্যাক্টরিয়াল, n ফ্যাক্টরিয়াল ডিভাইড বাই k ফ্যাক্টরিয়াল ইনটু n - k ফ্যাক্টরিয়াল, ঠিক আছে? তার মানে এখানে যে থিটা আছে এটা বলা হচ্ছে সাকসেস, আর এখানে যে 1 - থিটা আছে এটা ফেলিয়ার, আর থিটার উপরে হচ্ছে সাকসেস সংখ্যা দেওয়া আছে, 1 - থিটার উপরে ফেলিয়ারের সংখ্যা দেওয়া আছে, ঠিক আছে? মানে এটা সূত্রটা মনে রাখা সহজ উপায় আর কি। আলটিমেটলি এটা হচ্ছে তোমার সূত্র, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন সূত্র হচ্ছে এইটা। স্যার নিচেরটা মনে রাখলে হবে না, যে ফ্যাক্টরিয়াল দিয়ে দেওয়া আছে। হ্যাঁ, ওইটা ক্যালকুলেশন তো তুমি এটাই লাগবে, ক্যালকুলেশন করতে তোমার আলটিমেটলি যখন ক্যালকুলেটর করবা তখন তো তোমার এটাই লাগবে, ফ্যাক্টরিয়াল ছাড়া তুমি ক্যালকুলেশন করতে পারবে না, ঠিক আছে? তাই আমি বুঝালাম আর কি যে মূলত মানে থিটাটা কি আর 1 - থিটাটা কি, ঠিক আছে? আমরা একটা এক্সাম্পল দিয়ে ক্লিয়ার হবো। আমি এই এটা হচ্ছে যে তোমাদের যে বইটা আমি নাম দিছিলাম না, রেফারেন্স বই, তোমাদের এই রেফারেন্স বই কিন্তু কোনো রকম এই সফট কপি নাই, ঠিক আছে? তো আমি হচ্ছে যে আমার নিজের বই থেকে কিছু স্ন্যাপশট নিয়েছিলাম আর কি। তো এই জন্য কিছু লেখা আছে, দেখো পেন্সিলে কিছু লেখা আছে, ওগুলো এখানে চলে আসছে আর কি। আচ্ছা দেখো এক্সাম্পলটা খেয়াল করো, বলছে যে অ্যান অ্যানথ্রোপোলজিস্ট, ঠিক আছে? মানে এটা কি বলে, অ্যানথ্রোপোলজিস্টকে কি বলে? নৃবিজ্ঞানী বলে মনে হয়, নাকি? নৃবিজ্ঞানী। আচ্ছা দেখো কিছু একটা বলে, নোজ ফ্রম রেকর্ডস কেপ্ট এট এ ডিগ সাইট, মানে হচ্ছে তারা মূলত হচ্ছে মাটি খনন করে আর কি। কোন একটা হচ্ছে মানে এই যে যেমন আমাদের এখানে মহাস্থানগড় অথবা ময়নামতিতে মাটি খনন করছে, তো ধরে নিলাম আর কি। তো ডিগ সাইট দ্যাট দ্য প্রবাবিলিটি দ্যাট এ রিকভার্ড ফসিল, ফসিল তো বুঝো নাকি? স্যার জীবাশ্ম বোঝায়। হ্যাঁ, জীবাশ্ম। তো সে হচ্ছে যে একটা ফসিল পাইছে, সেটা রিকভার্ড ফসিল হিউম্যান স্কেল, মানে হিউম্যান স্কেল মানে হচ্ছে মানুষের কঙ্কাল একটা ফসিল পাইছে, ইজ ফিমেল ইজ 0.6, মানে সে যে কঙ্কালটা পাইছে সেটা ফিমেল হওয়ার সম্ভাব্যতা কত? 0.6। এই ক্ষেত্রে 0.6 এর মানটা হচ্ছে যে সাকসেস বা থিটা। মানে জাস্ট তোমাকে কোশ্চেনে দেওয়া আছে, কিন্তু তোমাকে বুঝতে হবে যে এই কোশ্চেনের মধ্যে থিটা কোনটা আর হচ্ছে এন কোনটা, কে কোনটা। এন তো বুঝছো, এন মানে কি টোটাল নাম্বার অফ ঘটনা, নম্বর কত। কে হচ্ছে যে সাকসেস ঘটনা কয়টা, ঠিক আছে? এই তিনটা টার্ম যদি তুমি বুঝতে পারো, তাহলে অটোমেটিক্যালি তোমার সূত্রতে তুমি মান বসাতে পারবা। আর এখানে তারা বলছে যে
সে যে একটা কঙ্কাল পাইছে ওটা ফিমেল হওয়ার সম্ভাবনা হচ্ছে যে 0.6, তাহলে এটা কিসের মান, এটা একটা থিটার মান, এটা হচ্ছে সাকসেসের মান। তার মানে ফেলের মান কত, 1 মাইনাস থিটা, ওটা আমাদের দরকার নেই, ওটা অটোমেটিকলি বের হয়ে যাবে। ঠিক আছে, এরপর দেখো দা প্রবাবিলিটি দ্যাট আউট অফ 6 স্কেলস, দেখো আউট অফ 6 তার মানে কি মোট হচ্ছে যে কয়টা স্কেল আছে, 6টা। ওটা মোট যদি 6টা বলছে তাহলে এটা কিসের মান, এটা হচ্ছে m এর মান। যেটা আমি বলছি আউট অফ বাইরে কিছু থাকলে বুঝবো যে এরপরে যে ওয়ার্ডটা আছে ওইটা হচ্ছে আমার মোট মান। ঠিক আছে, তাহলে হচ্ছে যে n equal to 6, এটাও কনফার্ম হলো। এক্স্যাক্টলি 4 উইল বি ফিমেল, 6টার মধ্যে 4টা হবে ফিমেল, এটা সে ক্লিয়ারলি বলে দিয়েছে। তার মানে 4টা হচ্ছে সাকসেস, 4টা হচ্ছে সাকসেস। তাহলে সাকসেস কেন বসে কে দ্বারা, মানে সাকসেসের যে পরিমাণটা বসে কি দ্বারা, কে দ্বারা বসে কে ইকুয়াল টু 4। তাহলে আমি থিটাও পাইলাম, এনও পাইলাম, কেও পাইলাম। এখন আমি সরাসরি সূত্রতে মানটা বসাই, দেখো তো, দেখছো সরাসরি সূত্রতে মান বসে কত পাইলাম, 0.311। বুঝা যাচ্ছে? জি স্যার। কিন্তু এখানে একটা ঝামেলা আছে, এই যে একটা ফিগার দিচ্ছি, ফিগারটা কেমন আসছে বলতো? এখানে তো কে ভ্যালুগুলো বসাইছে মাত্র। হ্যাঁ, এখানে দেখো প্রথমে পি এর মান কত বসাইছে, এখানে বসাইছে 4। ঠিক আছে, দেখো একটু খেয়াল করো, পি এর মান যখন 4 বসাবে তখন একটু ফিগারটা দেখো তো কোথায় আসছে মানটা, এই মানটা কোথায় আসতেছে, 0.30। 3 থেকে একটু বেশি, দেখছো বাম দিকে 311 না, একটু বেশি আর কি, 3 থেকে একটু বেশি। তার মানে তুমি যদি এখানে পি এর মান যদি 1 বসাও তখন মান পাবা হচ্ছে এরকম, এখানে এখানে এটা দিয়ে তুলে যাচ্ছে, পি এর মান যদি 1 বসাও তার মান পাবা 0.10 থেকে একটু কম, এটা হইতে পারে 0.8 হইতে পারে, অথবা 9 হইতে পারে। ঠিক আছে, যদি পি এর মান 2 বসাও তখন মানটা হবে 0.15 থেকে একটু কম, এটা হইতে পারে 0.14 হইতে পারে। ঠিক আছে, মানে আমি এটা বলেছি, তোমাদের ফর্মুলাটা আছে, ওই ফর্মুলাটা তুমি যেহেতু কে এর মান কত, কে এর মান 1 থেকে 4 পর্যন্ত, তুমি 1 থেকে 4 পর্যন্ত এটা মানটা চেক করতে হবে। ঠিক আছে, যে মানটা পাবো ওই অনুযায়ী তুমি একটা গ্রাফ আঁকতে হবে। বুঝা যাচ্ছে? জি স্যার। অঙ্ক তো খুবই সিম্পল, ক্যালকুলেশনও সিম্পল, কিন্তু হচ্ছে যে ক্যালকুলেশন করার পরে গ্রাফটা নিজে নিজে আঁকতে হবে। গ্রাফ তো রাখতে হবে নাকি, জাস্ট এখানে হচ্ছে যে মানে এখানে হচ্ছে টোটাল n এর মানগুলো অথবা k এর মানগুলো, আর এখানে হচ্ছে যে ক্যালকুলেশন করার পর যে মানটা পাইছো ওই মানগুলো। বুঝা যাচ্ছে? জি স্যার। তারপরে এটা শুনছিলে, এইটা মনে পড়ছো, পয়জন ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন। এটা হচ্ছে তোমরা একটা টার্ম পড়ছিলে না তোমরা, যে তেজস্ক্রিয়তা পড়ছিলে, মনে আছে না তেজস্ক্রিয়তা, ইন্টারে হ্যাঁ জি পড়ছিলে না? স্যার। তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তার হার, তারপরে অর্ধায়ু এমন টপিক পড়ছিল জি না? জি স্যার। এটা মানে ওখানে কি বলতো, ওখানে বলতো যে কোনো একটা জিনিস ক্ষয় হয়ে যাচ্ছে এমন কিছু তো বলতো নাকি? স্যার অর্ধায় হার ছিল। হ্যাঁ, মানে হচ্ছে যে এখানে তো মানে কি অর্ধায়ু বলতে পারে কি, ওটা হচ্ছে যে আস্তে আস্তে ক্ষয় হয়ে যাচ্ছে আর কি, কোনো একটা তেজস্ক্রিয় পদার্থ এমন হয়তো ছিল। এখানে দেখো সূত্রটা কিন্তু ওইটাই, একটু খেয়াল করে দেখো, যদি মনে থাকে দেখো সূত্র ওইটা এরকম ছিল, এরকম এক্সপোনেনশিয়াল তো একটা সূত্র ছিল ওখানে। ঠিক আছে, ওই সূত্রটা এই পয়জন ডিস্ট্রিবিউশন, যেটা তোমরা ওখানে পড়ছিলে। আচ্ছা আমি সূত্রটা এক্সপ্লেন করি। এখানে হচ্ছে যে x কে বোঝা হচ্ছে যে নাম্বার অফ ইভেন্টস ইন এ গিভেন ইন্টারভাল, ইন্টারভাল বলতে একটা সময় বোঝায়। ঠিক আছে, আমি বললাম না অর্ধায়ু বা তেজস্ক্রিয়তা, ওটা একটা সময়ের মধ্যে তো থাকতো, ওটা থাকতো এরকম 500 কোটি বছর বা একটা সময় থাকতো। ঠিক আছে, মানে ওটা একটা তো ইন্টারভাল। আয়ুকাল ছিল। হ্যাঁ, মানে আয়ুকালকে আমি ইংলিশে কি বলতে পারি, ইন্টারভাল বলতে পারি। জি স্যার। তাহলে x কে প্রকাশ করতে হচ্ছে যে নাম্বার অফ ইভেন্টস ইন এ গিভেন ইন্টারভাল, মানে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে যতগুলো ইভেন্ট ঘটবে সেটা হচ্ছে x। ঠিক আছে, বড় হাতের x। এরপরে যেটা আছে ল্যামডা, ল্যামডাকে প্রকাশ করতে হচ্ছে যে দা মিন, মিন বলতে হচ্ছে এভারেজ, মিন অথবা এভারেজ। ঠিক আছে, দা মিন নাম্বার অফ ইন্টারভেলস ইভেন্টস পার ইন্টারভাল, মানে ওই ইন্টারভেলে গড় মানটা কত, ওই ইন্টারভেলে এভারেজ মান কত পাইছি আমি। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে x, আর এটা হচ্ছে কি ল্যামডা। সূত্র হচ্ছে কি e টু দি পাওয়ার মাইনাস ল্যামডা, ল্যামডা টু দি পাওয়ার x ডিভাইড বাই কত, x ফ্যাক্টরিয়াল। মানে তোমাকে জাস্ট x এর মানটা জানতে হবে, আর কি জানতে হবে, ল্যামডার মানটা জানতে হবে, আর বাকি ই অথবা ফ্যাক্টরিয়াল তো তুমি ক্যালকুলেটরে লিখলে চলে আসবে নাকি। সূত্রটা বোঝা যাচ্ছে যে x হচ্ছে যে নাম্বার অফ জি ইভেন্টস, স্যার। আর ল্যামডা হচ্ছে যে মিন, মানে মিন হচ্ছে যে এভারেজ ঘটনা। ঠিক আছে, সূত্রটা বুঝছো কিনা এটা বলো। জি স্যার বুঝছি।
তাহলে স্যার এবারে ল্যামডা টু দি পাওয়ার এক্স ওটা কি বুঝেছে? এটাকে অর্ধেক না ল্যামডা স্যার। এটা just মনে করো সূত্র আর কি, পয়জন ডিস্ট্রিবিউশন। এই সূত্র তো আমরা মানে না, সূত্র বানাইছে ল্যামডা যিনি ম্যাথমেটিশিয়ান পয়জন বানাইছে, এটা আমরা জানি না। না স্যার, ঠিক এখানে আছে, ল্যামডা দ্বারা কি বুঝেছে এটা বুঝছি। ও ল্যামডা দিয়ে বলছে হাতটা রেট, ও আচ্ছা, বুঝছি। ল্যামডা হচ্ছে রেট বুঝাইছে। তাই এভারেজ নাম্বার হ্যাঁ টোটাল এবার ইভেন্টের। হ্যাঁ এবার এই এক্সাম্পলটা খেয়াল করো, এই কোশ্চেনটা খেয়াল করো, তারপর বুঝবা। আমি মার্কিং করে রাখছি। মানে একটা হসপিটালে র্যান্ডমলি একটা এভারেজ রেট হচ্ছে যে 1.8 বার্ডস পার আওয়ার, মানে প্রতি ঘন্টায় 1.8 সংখ্যক জন্মগ্রহণ করে। হুম। ঠিক আছে, আমি কিন্তু বলি বলছি কিন্তু এভারেজ রেট, তার মানে এটা কিসের মান? ল্যামডা। ল্যামডা। ল্যামডার মান। জাস্ট এই কথাটাই বুঝতে হবে। মানে আমি বলছি যে এই চ্যাপ্টারের ম্যাথ গুলো খুবই সোজা, কিন্তু তুমি যদি কোশ্চেনটা থেকে না বের করতে পারো তাহলে তখনই কঠিন হয়ে যাবে এই জিনিসটা। জি স্যার, লাগের মে হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ অবজার্ভিং 4 বার্ডস? তাহলে এখানে 4টা কিসের মান? এক্স এর মান। শেষ, আর কিছু করার দরকার নেই, আর সব কাজ ক্যালকুলেটরের নাকি? জি স্যার, জি। আচ্ছা, এবার কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল কিছুই না, দেখো এটাও তোমরা পড়ছো। কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল কি থাকে? এখানে একটা আপার রেঞ্জ থাকে, একটা লোয়ার রেঞ্জ থাকে। ঠিক আছে, ওই যে আমরা ইন্টিগ্রাল যা করি আর কি, ইন্টিগ্রালের একটা লোয়ার লিমিট থাকে না, একটা লোয়ার লিমিট এটা থাকে, আপার লিমিট। একটা আপার লিমিট থাকে। যখন তুমি একটা ভেরিয়েবলকে যখন একটা লোয়ার লিমিট আর আপার লিমিটের মাঝখানে প্লেস করবে, তখন এটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস র্যান্ডম ভেরিয়েবল। শেষ, বুঝছো কিনা? জাস্ট তোমাকে আমি মূলত এখানে শিখাচ্ছি, সূত্র শিখাচ্ছি, যেগুলো তোমরা অলরেডি জানো। স্যার এখানে তো আবার ডিফারেন্সিয়েটও করতে হবে। না এখানে তো আর না, ডিফারেন্সিয়েট না তো, ডি অফ এক্স তো এমনি লেখে, ও আচ্ছা। এটা সিনট্যাক্স। ম্যাথ ভুলে গেছো নাকি? এটা এমনি লেখে সিনট্যাক্স। আচ্ছা, এরপর ইউনিফর্ম মানে কি? ইউনিফর্ম কথাটা এমনি অর্থ কি? ইউনিফর্ম এর অর্থ কি মনে আছে? এর অর্থ হচ্ছে যে মানে সমানুপাতিক হারে আর কি, মানে এটা রেট সবসময় একই থাকবে, এটা হচ্ছে ইউনিফর্ম বলে। ঠিক আছে, তাহলে ইউনিফর্ম এখানে মূলত আমি সূত্র শিখাচ্ছি, সূত্রগুলো তো আসলে বোঝার জিনিসটা বেশি মুখস্থ করার জিনিস। ঠিক আছে, এটা দেখো, যদি ইউনিফর্ম ডেনসিটি হয় তখন পি অফ এক্স এর মান 3টা হবে। প্রথমটা কখন? মানে লোয়ার লিমিট থেকে যদি নিচে হয়, এটা তোমরা বুঝবা, যখন এর মানে এক্স মান যদি লোয়ার লিমিট থেকে নিচে হয় তখন মান কত হবে? 0 হবে। 0। লোয়ার লিমিট থেকে যদি বেশি হয় তখন মান হবে কত? সরি, আপার লিমিট থেকে বেশি হলে মান হবে কত? 1। 1। আর যদি এটার মাঝখানে থাকে, মানে দুটো এটার মাঝে থাকে, যেটা আমরা একটু আগে দেখছিলাম এরকম, তখন এটা মান হবে 1/b মাইনাস a। এটাই সূত্র। ঠিক আছে, ইউনিফর্ম লেন্থের সূত্র কি? 3টে অপশন আছে, লোয়ার লিমিট থেকে নিচে হলে 0, আপার লিমিট থেকে বেশি হলে 1, আর মাঝখানে অবস্থায় থাকলে মানে যেটা নরমালি ওই দুটো লিমিটের মাঝে থাকলে সেটা হচ্ছে কি 1/b মাইনাস a। ঠিক আছে, এটা হচ্ছে ইউনিফর্ম ডেনসিটি। তো আমরা একটা এক্সাম্পল দেখি, তোমাকে জাস্ট বুঝতে হবে যে ওই এক্সাম্পলের মধ্যে কোনটা লোয়ার লিমিট আর কোনটা আপার লিমিট, আর কিছু বুঝতে